হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য আরও একটা ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা এখানে জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করি, তোমরা সকলেই জানো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়ে থাকে। ঠিক আছে, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়ে থাকে। ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, গতি বলেছে, দ্রুতি বলেছে, ত্বরণ বলেছে আর ভরবেগ বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ত্বরণ। এবার দেখো এটা কেমনভাবে হচ্ছে। দেখো কোনো একটা বস্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, মনে করো পয়েন্ট এ থেকে যাত্রা শুরু করেছে, তারপর পয়েন্ট বিতে গেল, তারপরে মনে করো পয়েন্ট সিতে গেল। পয়েন্ট এতে মনে করো ওই বস্তুটার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন বস্তুটা পয়েন্ট বিতে আসলো তখন তার বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর যখন সিতে গেল তখন তার বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বেগটা 0 থেকে 5 মিটার পর্যন্ত বেড়েছে, তারপর 5 মিটার সেকেন্ড থেকে তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেড়েছে। এই যে বেগের যে পরিবর্তনের হার, এই বেগের পরিবর্তনের হারকেই কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কি বলা হয়ে থাকে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন, যে কোন রাশিয়ান রসায়নবিদ পর্যায় সারণীকে পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। দেখো কি বলেছে, রাশিয়ান রসায়নবিদ বলেছে। এটাই কিন্তু তোমাদের জন্য হিন্ট। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের জন্য হিন্ট যে তোমাদেরকে কিন্তু কার কথা বলেছে না, তোমাদের কিন্তু মেন্ডেলিফের কথা বলেছে। ঠিক আছে, তার কারণ আমরা সকলে জানি মেন্ডেলিফ কিন্তু রাশিয়ান কেমিস্ট ছিলেন, যিনি কিন্তু কি করেছিলেন না, পর্যায় সারণীকে তাদের পারমাণবিক মানে মৌলগুলিকে তাদের পারমাণবিক ভর বা যেটাকে বলা হয়ে থাকে অ্যাটমিক মাস, কি বলা হয়ে থাকে, অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিলেন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার দেখো এখানে কিন্তু অপশান আমরা দেখতে পাচ্ছি, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেন্ডেলিভ। এবার দেখো মেন্ডেলিভ কতগুলি মৌলকে সাজিয়েছিলেন, মেন্ডেলিভ কিন্তু তার সময় থাকা 63টা মৌলকেই কিন্তু তার যে পর্যায় সারণী ছিল সেখানে স্থান দিতে পেরেছিলেন, যেটা কিন্তু মেন্ডেলিভের খুব বড় একটা কৃতিত্ব। এবার দেখো এখানে কিন্তু ডবেরাইনার সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। ডবেরাইনার কিন্তু কি করেছিলেন, ডবেরাইনারও কিন্তু ট্রায়োড, ঠিক আছে, 3টে করে তোমার হচ্ছে মৌল নিয়েছিলেন, 3টে করে মৌল নিয়েছিলেন, আর তাদের কিন্তু একটা বলতে পারি আমরা পর্যায় সারণী তৈরি করেছিলেন। নিউল্যান্ড কি করেছিলেন, নিউল্যান্ডও কিন্তু একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন। কিভাবে, যে মিউজিক্যাল যে সুরগুলো হয়ে থাকে, অর্থাৎ যে সারেগামাপা হয়ে থাকে সঙ্গীতের সুর, সেই সঙ্গীতের সুর অনুযায়ী কিন্তু নিউল্যান্ডও একটা কি করেছিলেন, পর্যায় সারণী তৈরি করেছিলেন। এবার দেখো এখানে মোজলে আছে। ঠিক আছে, তো মনে রাখবে হেনরি মোজলে কিন্তু যে আমাদের মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে, অর্থাৎ যে পিরিয়ডিক টেবিলটা এখন আমরা দেখেছি, তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10-এ পড়ার সময় দেখেছো, যে পিরিয়ডিক টেবিলটা থেকে কিন্তু বর্তমানে পরীক্ষাতে কোশ্চেনও আসবে, সেটা কিন্তু হেনরি মোজলে দ্বারাই নির্মিত হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কার ধনাত্মক আয়ন থাকে। ঠিক আছে, ধনাত্মক আয়ন কার থাকে। তো দেখো এখানে কি কি ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অ্যামোনিয়াম দিয়েছে, হাইড্রক্সাইড দিয়েছে, নাইট্রেট দিয়েছে আর সালফেট দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামোনিয়াম। ঠিক আছে, অ্যামোনিয়ামের কি থাকে, অ্যামোনিয়ামের কিন্তু ধনাত্মক আয়ন থাকে। ঠিক আছে, অ্যামোনিয়ামের কিন্তু পজিটিভ, ঠিক আছে, পজিটিভ কি থাকে না, পজিটিভ আয়ন থাকে। বাদবাকি যে কটা তোমরা দেখতে পাচ্ছ তাদের কিন্তু কি থাকে, তাদের কিন্তু সব নেগেটিভ আয়ন থেকে থাকে। দেখো এখানে এই যে অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়ামের যে আয়ন হয়ে থাকে সেটা কিন্তু পজিটিভ হয়ে থাকে, আর বাদবাকি এই যে 3টে দেখতে পাচ্ছ এদের যে আয়ন থাকে সেটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে ব্লিচিং পাউডারের সাথে জল যোগ করলে কোন গ্যাস বেরোবে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর খুব কমন একটা কোশ্চেন কিন্তু এটা। দেখো ব্লিচিং পাউডারের সাথে আমরা যদি জল যোগ করি তাহলে কোন গ্যাস বেরোবে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লোরিন গ্যাস। যদি আমরা ব্লিচিং পাউডারের সাথে জল যোগ করি সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে গ্যাসটা বেরোবে সেটা কিন্তু ক্লোরিন গ্যাস বা সিএল গ্যাস ও ক্লোরিন গ্যাস কিন্তু বেরোবে। এইবার এই ক্লোরিন গ্যাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো এই যে ক্লোরিন গ্যাস আছে, এই ক্লোরিন গ্যাসের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 17 হয়ে থাকে, আর এটা কিন্তু একটা হ্যালোজেন গ্যাস হয়ে থাকে। ঠিক আছে, এইবার এই যে ক্লোরিন গ্যাস আছে, এই ক্লোরিন গ্যাসকে ব্লিচিং পাউডারের সাথে মিশিয়ে, ঠিক আছে, কি করা হয়, দেখো জলকে কিন্তু ডিসইনফেক্টেন্ট করা হয়, অর্থাৎ জলকে শুদ্ধ করার জন্য ব্লিচিং পাউডারের সাথে কিন্তু তোমার হচ্ছে জলকে মেশানো হয়, যার ফলে কিন্তু ক্লোরিন গ্যাস নির্গত হয়। আর এই ক্লোরিন গ্যাসের কিন্তু একটা প্রপার্টি
প্রপার্টি আছে, ক্লোরিন গ্যাস কিন্তু রোগ জীবাণু ধ্বংস করতে বা জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেন, উদ্ভিদের কোন কলা কোষ বিভাজনে সাহায্য করে? অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে মানে কি, দেখো সেল ডিভিশন। সেল ডিভিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই সেল ডিভিশন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। যেরকম তোমার হচ্ছে হিউম্যান বা প্রাণীদের অ্যানিমেলসের সেল ডিভিশন ইম্পর্টেন্ট, ঠিক সেরকম করে কিন্তু উদ্ভিদ বা প্লান্টসের সেল ডিভিশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে কোশ্চেনটা বলেছে উদ্ভিদের কোন কলা কোষ বিভাজনে সাহায্য করে। তো মনে রাখবে উদ্ভিদের ভেতরে থাকা যে মেরিস্টেম টিস্যু থাকে, ঠিক আছে, যে মেরিস্টেম কলা থাকে, সেই মেরিস্টেম কলাকেই কিন্তু তোমার হচ্ছে বলা হয় উদ্ভিদের কোষ বিভাজনের জন্য রেসপন্সিবল। অনেক জায়গায় কিন্তু এই মেরিস্টেম কলাকে মেরিস্টেমেটিক টিস্যু তোমরা দেখতে পারো, কিন্তু উত্তরটা কিন্তু একই হয়ে যাবে। যদি মেরিস্টেম থাকে তাহলে মেরিস্টেম, যদি মেরিস্টেমেটিক টিস্যু থাকে তাহলে সেটা মেরিস্টেমেটিক টিস্যু, সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু প্লান্টসের যে কোষ বিভাজন বা সেল ডিভিশন হয়ে থাকে তার জন্য রেসপন্সিবল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, যদি একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য +15 হয় তাহলে সেটি কেমন লেন্স? দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে। কি বলেছে, মনে করো এটা একটা লেন্স আছে, ঠিক আছে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আছে সেই ফোকাস দৈর্ঘ্য কেমন দিয়েছে? তো মনে রাখবে লেন্সের যে ফোকাস লেন্থ আছে বা ফোকাল লেন্থ আছে সেটা পজিটিভ দিয়েছে। তো তোমাদেরকে কিন্তু আগেও শিখিয়েছি যে লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় তার মানে বুঝতে হবে সেটা কেমন লেন্স, তার মানে সেটা বুঝতে হবে সেটা কিন্তু উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্সের যে ফোকাল লেন্থ হয়ে থাকে সেটা কিন্তু অলওয়েজ পজিটিভে হয়ে থাকে। মনে করো তোমরা কারোর কোনো একজন ব্যক্তি XYZ যে কোনো একজন ব্যক্তির প্রেসক্রিপশান দেখছো, আয়ের মানে চোখের প্রেসক্রিপশান দেখছো, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ব্যক্তির যে চশমার পাওয়ার সেখানে লেখা আছে মনে করো +1.25 ডায়োপ্টার। এর মানে কি, এর মানে কিন্তু ওই ব্যক্তিটাকে ডাক্তার কোন ধরনের চশমা বা কোন ধরনের লেন্স ব্যবহার করতে বলেছেন। সেক্ষেত্রে কিন্তু এই যে পজিটিভ যে সাইন এটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওই ব্যক্তির কিন্তু ডক্টর কী করেছেন না, ডক্টর কিন্তু ওনাকে উত্তল লেন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লেন্সের যে প্রকৃতি যদি সেটা পজিটিভ হয়ে থাকে, লেন্সের যদি ফোকাল লেন্থ সেটা যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো অবতল লেন্স কিন্তু ঠিক এর উল্টোটা, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস দেখতে পাবো, অর্থাৎ নেগেটিভ। যদি কোনো লেন্সের ফোকাল দৈর্ঘ্য নেগেটিভ হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেটা কিন্তু একটা অবতল লেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 7 নাম্বার কোশ্চেন, একটি শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ ও তরঙ্গ দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার হলে তরঙ্গ বেগ কত হবে? ঠিক আছে, তো তরঙ্গ বেগ বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখো তরঙ্গ বেগ বের করার জন্য সবার প্রথমে তোমাদেরকে ফর্মুলাটা এখানে আমি বলে দিই। দেখো তরঙ্গ বেগ, ঠিক আছে, তরঙ্গ বেগ বের করার জন্য কি করতে হয়? তরঙ্গ বেগ বের করার জন্য কিন্তু যে কম্পাঙ্ক থাকে, ঠিক আছে, যে কম্পাঙ্ক থাকে সেই কম্পাঙ্কের সাথে কাকে গুণ করতে হয় না, কম্পাঙ্কের সঙ্গে কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যকে গুণ করতে হয়। জাস্ট কি করতে হবে, জাস্ট কিন্তু তোমাদেরকে গুণ করতে হবে। তো দেখো আমাদের এখানে কি দিয়েছে, আমাদের এখানে কিন্তু তরঙ্গ বেগ চেয়েছে। তো তরঙ্গ বেগকে আমরা কি লিখতে পারি, তরঙ্গ বেগকে কিন্তু আমরা WV বা ওয়েভ ভেলোসিটি লিখতে পারি। তো WV ইকুয়ালস টু কী হয়ে যাবে, WV ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা কি লিখতে পারি, কম্পাঙ্ককে আমরা ফ্রিকোয়েন্সি লিখতে পারি। ঠিক আছে, আর এখানে কি বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি লিখতে পারি, WL লিখতে পারি বা ওয়েভলেন্থ লিখতে পারি। তো এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে 2000 হচ্ছে আর এখানে 0.35 আছে। এবার দেখো এখান থেকে কি হচ্ছে, নিচে তোমার হচ্ছে 100 চলে আসছে, এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরোকে তোমার হচ্ছে শেষ করো, তাহলে কত পাচ্ছি, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি দেখো 35 দুগুণি কত আছে, 35 দুগুণি কিন্তু পেয়ে যাচ্ছি 70। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 700। দেখো 700 কি আছে, 700 কিন্তু তোমার হচ্ছে এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস এখানে মনে রাখতে হবে। দেখো এটা আমাদের কিসে বেরিয়েছে, এটা কিন্তু আমাদের সেন্টিমিটারে বেরিয়েছে, কিন্তু কখনো বেগ সেন্টিমিটারে হতে পারে না। বেগ সবসময় কিসে হয়ে থাকে, বেগ কিন্তু সবসময় মিটারে হয়ে থাকে। সেই কারণের জন্য আমাদের এই যে 700 সেন্টিমিটার বেরিয়েছে এটাকে মিটারে কনভার্ট করার জন্য কিন্তু এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু 100 দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো তরঙ্গ বেগ কত বেরোবে, তরঙ্গ বেগ কিন্তু বেরোবে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কেমন হয়ে থাকে। একটু আগেই জাস্ট তোমাদেরকে আমি এইটা করালাম যে উত্তল লেন্স মানে কি, সবসময় মনে রাখতে হবে উত্তল লেন্স মানে কিন্তু তার যে ফোকাল লেন্থ হয়ে থাকবে সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়ে থাকবে, অলওয়েজ কিন্তু পজিটিভ হয়ে থাকবে উত্তল লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পজিটিভ। আর নেগেটিভ কোনটা আমরা একবারে এটাও জেনে নেব, নেগেটিভ কোন লেন্সের হয়ে থাকে। তো মনে রাখতে হবে নেগেটিভ কিন্তু অবতল লেন্সের ফোকাল লেন্থ হয়ে থাকে, অবতল লেন্সের ফোকাল লেন্থ কিন্তু হয়ে থাকে নেগেটিভ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নাম্বার কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি ধাতুকল্প নয়, অর্থাৎ
কোনটা মেটালয়েড নয়। এই যে তোমাকে 4টে অপশান দিয়েছে তার ভেতর থেকে তোমাকে বলতে হবে যে কোনটা মেটালয়েড নয়। আর্সেনিক, কোবাল্ট, বোরন আর সিলিকন। তো তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবে তো দেখো আর্সেনিক কিন্তু তোমার হচ্ছে একটা মেটালয়েড, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। বোরনও কিন্তু একটা মেটালয়েড আর সিলিকনও কিন্তু একটা মেটালয়েড। একমাত্র যেটা মেটালয়েড নয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে কোবাল্ট। কোবাল্ট কিন্তু একটা মেটাল, ঠিক আছে, কোবাল্ট কিন্তু একটা মেটাল, কোবাল্ট কিন্তু কোনো রকম মেটালয়েড নাই, তাই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে একটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন অপর একটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনকে আকর্ষণ করে, একে কি বলে? দেখো কি বলেছে, যে একটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন, মনে করো এটা একটা অ্যাটম আছে, এর ভেতরে, ঠিক আছে, এর ভেতরে কি থাকে, অ্যাটমের ভেতরে কিন্তু নিউক্লিয়াস থাকে, মনে করো এটা নিউক্লিয়াস, আর বাইরে দিয়ে কারা ঘুরে বেড়ায়, বাইরে দিয়ে কিন্তু ইলেকট্রনরা ঘুরে বেড়ায়। এইবার কি বলেছে, একটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন অপর একটি পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনকে, এবার মনে করো পাশে আরেকটা কি আছে, পাশে আরেকটা কোনো তোমার হচ্ছে অ্যাটম আছে কোনো মৌলের, আর সেখানেও কিন্তু ইলেকট্রনরা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে যে কানেকশানটা সেটাকে কি বলে? দেখো এই ইলেকট্রনটা কিন্তু সবসময় এই ইলেকট্রনটাকে কি করে না, নিজের দিকে আকৃষ্ট করে। তো এটাকে কি বলা হয়ে থাকে? তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎ ঋণাত্মকতা। কি বলা হয়ে থাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি। একটা পরমাণুর ইলেকট্রন অপর একটা পরমাণুর ইলেকট্রনকে যে আকর্ষণ করার ক্ষমতা, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি। কি বলা হয়ে থাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। এটাই কিন্তু পরমাণুর যে আয়নের যে ট্রান্সফার হয়, এটা কিন্তু সেই রিলেটেড একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পারমাণবিক সংখ্যা 57 এই মৌলগুলি কোন ব্লকে থাকে? ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 57 এই মৌলগুলি কোন ব্লকে থাকে? দেখো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সবার প্রথমে আমি যদি এখানে রভাবে একটা পিরিয়ডিক টেবিল আঁকার চেষ্টা করি, মনে করো এটা একটা পিরিয়ডিক টেবিল, আর তোমরা দেখবে পিরিয়ডিক টেবিলে কিন্তু নিচে দুটো কি থাকে, নিচে কিন্তু দুটো কলাম থাকে, ঠিক আছে, যাকে কিন্তু বলা হয়ে থাকে এ ব্লক। কি বলা হয়ে থাকে যাকে? এ ব্লক। আর এই এ ব্লক থেকে কিন্তু 57 নম্বর যে মৌলটা আছে, সেই 57 নম্বর মৌলের যে গ্রুপিং সেটা কিন্তু এই এ ব্লক থেকে শুরু হয়। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 57 নম্বর যে তোমার হচ্ছে মৌলটা আছে সেটা কোন মৌল থাকে, সরি আমি মনে হয় একটু ভুল বললাম, ঠিক আছে। দেখো এই যে 57 নম্বর যে মৌলটা আছে, এই দেখো এক সেকেন্ড আমি এখানে আবার আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে মনে করো আমি রভাবে সেই আমাদের যে পিরিয়ডিক টেবিলটা আছে, এক সেকেন্ড আমাকে একটু সময় দেবে। দেখো আমরা এই যে পিরিয়ডিক টেবিলটা যদি এখানে আমরা আঁকা শুরু করি, দেখবে তো তোমরা দেখবে নিচে কিন্তু কি থাকে, নিচে কিন্তু দুটো বক্স থাকে, কিন্তু দুটো তোমার কলাম থাকে, যেখান থেকে যাকে কিন্তু এ ব্লক বলা হয়ে থাকে, যেখানে কিন্তু 58 নম্বর মৌলটা শুরু হয়। আর ঠিক এই রকম পোর্শনে কিন্তু 57 নম্বর মৌলটা থাকে। তো এখানে কিন্তু আমি মনে করেছিলাম যে 57 পরের মৌলগুলোকে কি বলা হয়ে থাকে বা কোন গ্রুপে থাকে, কিন্তু আমাদের কোশ্চেনটা দিয়েছে কিন্তু একদম 57 অর্থাৎ 57 যে তোমার মৌলটা আছে সেটা কোথায় থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 57 নাম্বার যে মৌলটা আছে সেটা কিন্তু ডি ব্লকে থাকে, ঠিক আছে, সেটা কিন্তু ডি ব্লকে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত? খুব সোজা একটা কোশ্চেন। দেখো এর জন্য কিন্তু তোমাদেরকে জলের ফর্মুলা জানা লাগবে। তো জলের ফর্মুলা কি হয়ে থাকে? জলের ফর্মুলা কিন্তু হয়ে থাকে H2O। দেখো এখানে কি আছে, এখানে কিন্তু হাইড্রোজেন কতগুলো আছে? দেখো হাইড্রোজেন কিন্তু এখানে আমরা সকলে জানি হাইড্রোজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 1 হয়ে থাকে, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন কতগুলো আছে? হাইড্রোজেন কিন্তু এখানে দুটো আছে। এবার এখানে যদি তোমরা অক্সিজেন দেখো, তো অক্সিজেন কটা আছে? অক্সিজেন কিন্তু এখানে একটা আছে। আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত হয়ে থাকে? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে 8। আর অ্যাটমিক মাস কত হয়ে থাকে? অ্যাটমিক মাস কিন্তু হয়ে থাকে 16, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2 থাকছে আর এখানে থাকছে 16। যদি আমরা রেশিও করি তাহলে আমরা কত পাবো? রেশিও করলে কিন্তু আমরা পাবো 1:8। আর এই 1:8ই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো কোথায় আছে 1:8? তো এই যে এই অপশান নাম্বার যে 1 আছে এখানে কিন্তু আছে 1:8। এটাই কিন্তু হয়ে যাচ্ছে কি, এটাই কিন্তু হয়ে যাচ্ছে জলের যে তোমার হচ্ছে আণবিক ভর বলতে পারি, বা জলে আমাদের H2 আর O2 বা অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে 12 ওহম রোধযুক্ত, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, যে 12 ওহম রোধযুক্ত একটি পরিবাহীর মধ্যে দিয়ে 1 মিনিটে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে আধানের পরিমাণ কত? দেখো আধানের পরিমাণ বের করতে গেলে কি করতে হবে? একদম সিম্পল কিন্তু একটা কোশ্চেন। আধানের পরিমাণ যদি তোমাকে বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? দেখো আধান মানে কি? আধান মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার যে কত ভোল্ট ওখানে চার্জ আছে, ঠিক আছে। এবার দেখো তোমাকে কি করতে হবে? জাস্ট তোমাকে ফর্মুলাটা পুট করতে হবে। ফর্মুলাটা কি হয়ে থাকে? আধান বের করার কিন্তু ক্ষেত্রে ফর্মুলা হয়ে থাকে তোমার হচ্ছে যে ওহম থাকে অর্থাৎ রোধ, ঠিক আছে, V = IR। এবার দেখো এখানে আমাদের কি বলেছে,
এখানে আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের এখানটাতে যে ভি আছে সেই ভি আমাদেরকে বের করতে হবে। আর এখানে কত আছে, এখানে আছে কিন্তু আমাদের 12 ওহম রোধ আছে। আর এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে মনে হচ্ছে একটু ফর্মুলাটা আমি ভুল লিখেছি, এক সেকেন্ড একটু খেয়াল করবে। হ্যাঁ, এখানে আমি ফর্মুলাটা একটু ভুল লিখেছি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু আমাদের তড়িৎ আধান বের করতে চেয়েছে। আধান বের করতে গেলে কি দরকার, দেখো আধান বের করতে গেলে কিন্তু কিউ ইকুয়ালস টু কী হয়ে থাকে, কিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে আই ইন্টু তোমার বলা যেতে পারে যে সময়, ঠিক আছে, কত সময় লাগছে। তো দেখো এখানে আই কত, এখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বলেছে 1 অ্যাম্পিয়ার। আর সময় কত বলেছে, দেখো সময় কিন্তু বলেছে 1 মিনিট। আর 1 মিনিট মানে কত সময় হয়ে থাকে, তো মনে রাখবে 1 মিনিট মানে কিন্তু হয়ে থাকে 60 সেকেন্ড। তাই তোমাকে কিন্তু 1কে 60 দিয়ে গুণ করতে হবে। তো 60 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, যে 5 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 20 মিটার উঁচুতে নিয়ে গেলে কৃতকার্যের পরিমাণ কত হবে যখন জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে, আমাদের কোন ফর্মুলা লাগাতে হবে, আমাদের কিন্তু MGH এই ফর্মুলাটা লাগাতে হবে। তো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমাদের অনেকবার করানো হয়েছে। তো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের বলবো না, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। এই অঙ্কের যে উত্তর হবে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে বল এবং সরণের মধ্যে কত ডিগ্রি কোণ হলে কাজ ঋণাত্মক হয়, ঠিক আছে, অর্থাৎ কাজটা তোমার নেগেটিভ হবে, ঠিক আছে, কাজ কি হবে, কাজ হচ্ছে নেগেটিভ হবে। দেখো মনে রাখবে, যখন তোমার হচ্ছে যখন আমাদের যে কাজের যে কোণটা হবে অর্থাৎ যে ওয়ার্ক অ্যাঙ্গেলটা হবে সেটা 0 ডিগ্রি থেকে তোমার হচ্ছে 89 ডিগ্রি পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে ভ্যালুটা কি হবে, সেক্ষেত্রে ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা পুরোপুরি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কাজ কেমন হবে, সেক্ষেত্রে কাজ কিন্তু 0 হবে। আর যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত তোমার অ্যাঙ্গেল তৈরি করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজ সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু ঋণাত্মক হবে। তো এখানে কিন্তু তোমাকে একটা লিমিটেশন পর্যন্তই দিয়েছে। তো তোমরা এখানে ধরে রাখবে যে 0 ডিগ্রিতে কি হয়, দেখো 0 ডিগ্রিতে কাজ কিন্তু 0 হয়ে থাকে। আবার এদিকে 90 ডিগ্রিতে কি হয়, 90 ডিগ্রিতেও কিন্তু 0 হয়ে থাকে। আর যে 180 ডিগ্রি আছে সেখানে কিন্তু কাজটা নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কাজটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে কিন্তু কী হবে, 180 ডিগ্রি যদি কোন বল এবং সরণের মধ্যে উৎপন্ন হয় তাহলে কাজটা কিন্তু কীরকম হবে, কাজটা কিন্তু ঋণাত্মক হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে একটি উঁচু নিচু রাস্তায় যানবাহনের গতিবেগ কেমন হবে। মনে করো এরকম একটা তোমার উঁচু নিচু আঁকা পথ, তো এইরকম তোমার হচ্ছে রাস্তায় একটা যানবাহনের গতিবেগ কী হবে, সম হবে, অসম হবে, রৈখিক হবে কি বৃত্তীয় হবে। খুব সোজা একটা কোশ্চেন। দেখো এরকম একটা আঁকা রাস্তায় নিশ্চয়ই তোমার হচ্ছে একটা যানবাহনের গতিবেগ অসম হবে, অর্থাৎ কখনো যদি এর গতিবেগ 0 মিটার পার সেকেন্ড হয় তো কখনো তোমার হচ্ছে মনে করো 10 মিটার পার সেকেন্ড হবে, আবার কখনো কিন্তু 100 মিটার পার সেকেন্ডও হতে পারে, ঠিক আছে, তার কারণ রাস্তাটা কিন্তু আঁকা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, তো দেখো এখানে মনে হচ্ছে আবার একটা অঙ্ক আছে, কিন্তু এর যে তোমার দাগ নাম্বারটা আছে সেটা কিন্তু মিস্টেক আছে, এটা 17 নম্বর দাগ হবে, যে 1100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটরকে 220 ভোল্ট জেনারেটরের সাথে যুক্ত করলে কত বিদ্যুৎ উৎপাদন হবে, ঠিক আছে। খুব সোজা কিন্তু একটা কোশ্চেন। এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, কত বিদ্যুৎ উৎপন্ন হবে এটা কিন্তু তোমাদেরকে চেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কি চেয়েছে, তোমাকে কিন্তু দেখো ভালো করে বুঝবে এই অঙ্কটা। আমাদের একটা ফর্মুলা হয়ে থাকে, ফর্মুলাটা কি হয়ে থাকে, দেখো ফর্মুলা কিন্তু হয়ে থাকে তোমার ওয়ার্ক ডান ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই ভোল্ট। যদি আমরা করি তাহলে কত পরিমাণে আমাদের ইলেকট্রিসিটি আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। ওয়ার্ক ডান না, সরি এখানে আমি একটু ভুল বললাম, ঠিক আছে। আজকের যে নিউমেরিক্যালসগুলো আছে নিউমেরিক্যালসগুলো একটু অন্য টাইপের, এই কারণের জন্য ফর্মুলাগুলো অর্গানাইজ করতে একটু টাইম লাগছে। দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের ক্ষমতা বলে দিয়েছে আর আমাদের কত বিদ্যুৎ উৎপন্ন অর্থাৎ কারেন্ট বের করতে হবে। তো দেখো কারেন্ট বের করার একটা কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলা কি, যে আই ইকুয়ালস টু কী হয়ে থাকে, আই ইকুয়ালস টু পি বাই ভি। এখান থেকে কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়, তোমাদেরকে কিন্তু এই ফর্মুলায় অঙ্কটা করতে হবে। তো কত ওয়াট বলেছে, আমাদের কিন্তু এখানে 1100 ওয়াট বলেছে। কত ওয়াট বলেছে, আমাদের কিন্তু এখানে ফর্মুলাটা আমি লিখছি যে আই ইকুয়ালস টু পি বাই ভি, ঠিক আছে। এবার এখানে আমাদের কত ওয়াট বলেছে, এখানে কিন্তু আমাদের 1100 ওয়াট বলেছে। আর এখানে কিন্তু তোমার 220 কি বলেছে ভোল্ট, কিন্তু এখানে আমাদের আধান বলেছে। তোমরা যদি কাটাকুটি করো তাহলে তোমরা কত পাবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।